ওয়েল আমরা ছিলাম হচ্ছে বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, এই চ্যাপ্টারটা আমাদের চলছিল। আমরা ফার্স্ট ক্লাসটা করেছিলাম যেখানে আমরা সিগনিফিকেন্ট ফিগার্স অ্যান্ড রিলেটেড টপিকগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। অ্যাকুরেসি, প্রিসিশন, সিগনিফিকেন্ট ফিগার্স, তার রুলস, জিরোজ, নন জিরোজ, সেই সমস্ত রুলস, এবং তার সঙ্গে ছিল হচ্ছে অ্যাডিশন সাবট্রাকশনস হলে কি রুলস থাকবে, মাল্টিপ্লিকেশন ডিভিশনস হলে কি রুল থাকছে। এখন আমরা ফার্দার এগোচ্ছি, অর্থাৎ ম্যাথমেটিক্যাল পার্টটা যেটা সিগনিফিকেন্ট ফিগার, অ্যাকুরেসি, প্রিসিশনস এই জায়গাটাতে ছিল, সেই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনসের জায়গাটা আমাদের এখানে শেষ হয়েছে, লাস্ট ক্লাসে আমাদের শেষ হয়েছে। আমরা আজকে শুরু করব একদম টিপিক্যাল কেমিস্ট্রি রিজিয়ন থেকে, ডাল্টনস অ্যাটমিক থিওরি। সো ডাল্টনস অ্যাটমিক থিওরি কি বলছে একবার কুইকলি দেখে নেওয়া যাক। ডাল্টন 1803 তে অ্যাটমিক থিওরি প্রপোজ করছেন। 1803 তখন ডাল্টন প্রপোজ করছেন ডাল্টনস অ্যাটমিক থিওরি, যার মেন পয়েন্ট কটা কি? মেন পয়েন্ট কটা হচ্ছে অ্যাটমস হচ্ছে স্মলেস্ট পার্টিকেল অফ ম্যাটার, অর্থাৎ কোন একটা সাবস্টেন্স আছে, কোন একটা ম্যাটার আছে, তার স্মলেস্ট পার্টিকেল, ট্রুলিস্ট স্মলেস্ট পার্টিকেল যেটা নিয়ে পুরো সাবস্টেন্সটা তৈরি হয়েছে সেটা হচ্ছে অ্যাটম। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ম্যাটারের যে স্মলেস্ট পার্টিকেল নিয়ে পুরো সাবস্টেন্স, পুরো ম্যাটারটা তৈরি হচ্ছে, কমপ্লিট ম্যাটারটা ফর্ম করছে, সেটা হচ্ছে অ্যাটম। ক্লিয়ার? ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সাবস্টেন্স যদি সিমিলার হয় তাহলে সেই সমস্ত সিমিলার মানে সেম সাবস্টেন্স যদি হয় তাহলে তার যে সমস্ত অ্যাটমগুলো থাকবে সেগুলোর বিভিন্ন রকমের প্রপার্টি সিমিলার হবে। মাস, তোমার অন্যান্য যে ফিজিক্যাল প্রপার্টিজ আছে, ধরো মাস, সাইজ, শেপ, এই প্রপার্টিগুলো সিমিলার হবে। অর্থাৎ সেম সাবস্টেন্স, ধরো অক্সিজেন, সেই অক্সিজেন থাকতে পারে ওয়াটারের মধ্যে, অক্সিজেন থাকতে পারে কার্বন ডাই অক্সাইডের মধ্যে, অক্সিজেন থাকতে পারে অক্সিজেন গ্যাসের মধ্যে। যদি সাবস্টেন্সটা অক্সিজেন হয় তাহলে অক্সিজেন অ্যাটম সেটা যেখানেই থাকুক না কেন, যেভাবেই থাকুক না কেন, এলিমেন্ট ফর্মে থাক, কম্পাউন্ড ফর্মে থাক, যেভাবেই থাক না কেন, সাবস্টেন্সটা যদি হয় অক্সিজেন তাহলে তার অ্যাটমগুলো, তার যত অ্যাটম হবে না কেন, প্রত্যেকটা অ্যাটমের ফিজিক্যাল প্রপার্টিগুলো সিমিলার টাইপের হবে, মানে মাস, সাইজ, শেপ সিমিলার হবে। সেকেন্ড পয়েন্ট, অর্থাৎ সেম সাবস্টেন্স, তাদের অ্যাটমগুলোর ফিজিক্যাল প্রপার্টিজ যার মধ্যে মাস, সাইজ, শেপ এগুলো সিমিলার হবে। সাবস্টেন্স সিমিলার, সাবস্টেন্সটা সেম, তো তার ফিজিক্যাল প্রপার্টিগুলো, তার অ্যাটমগুলোর ফিজিক্যাল প্রপার্টিজগুলো সিমিলার। সিমিলার ওয়েতে থার্ড পয়েন্ট, যদি ডিফারেন্ট সাবস্টেন্স হয় তাহলে প্রপার্টিজগুলো ডিফারেন্ট হবে। অর্থাৎ আয়রনের অ্যাটম আছে, আবার অন্যদিকে আছে কপারের অ্যাটম। আয়রন অ্যাটম আছে, কপার অ্যাটম আছে। এর পরের পয়েন্টটা কি থাকছে, সাবস্টেন্স যদি ডিফারেন্ট হয়ে যায় তাহলে ডিফারেন্ট অ্যাটমস হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাটমসগুলোর ফিজিক্যাল প্রপার্টিজ, মাস, শেপ, সাইজ ডিফারেন্স হয়ে যাচ্ছে। ধরো ফর এক্সাম্পল আয়রন আছে এন্ড কপার আছে, ডিফারেন্ট সাবস্টেন্স, তাহলে আয়রনের অ্যাটমের যা যা প্রপার্টিজ হবে অবভিয়াসলি কপার অ্যাটমের বিভিন্ন প্রপার্টি ডিফারেন্ট থাকবে। সো সেম সাবস্টেন্স, তাদের অ্যাটমগুলোর সমস্ত প্রপার্টিজ সিমিলার, ডিফারেন্ট সাবস্টেন্স, তাদের অ্যাটমগুলোর বিভিন্ন প্রপার্টিগুলো ডিফারেন্ট থাকছে। থার্ড পস্টুলেট। নেক্সট পয়েন্টটা কি বলছে, অ্যাটমস হচ্ছে ইনডিভিজিবল এবং ইনডিস্ট্রাক্টেবল, ডিভাইড করা যায় না, ডিস্ট্রয় করা যায় না। এরপরে পয়েন্টটা বলছে অ্যাটমসটাই হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনের ইউনিট। এই কথাটার মানেটা কি? এর মানে হচ্ছে যখন কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে তখন সেখানে অ্যাটমরাই পার্টিসিপেট করে। মলিকিউলরা রিঅ্যাকশন করতে আসে কিন্তু মলিকিউলরা ডাইরেক্টলি রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না। মলিকিউলের মাঝের বন্ড ব্রেক হয়, অ্যাটম তৈরি হয়, অ্যাটমরা পার্টিসিপেট করে, এটা হচ্ছে এর মানে, অর্থাৎ ইউনিট অফ কেমিক্যাল রিঅ্যাকশন। আর লাস্ট পয়েন্টটা বলছে অ্যাটমস কম্বাইন ইন ফিক্সড সিম্পল হোল নাম্বার রেশিও, অর্থাৎ অ্যাটমরা যখন কম্বাইন করে, কেমিক্যাল বন্ডের থ্রু দিয়ে কম্বাইন করে মলিকিউল তৈরি করে, তখন তারা ফিক্সড হোল নাম্বার সিম্পল রেশিওতে কম্বাইন করে। একটা করে এক্সাম্পলের থ্রু দিয়ে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে নেওয়া যাক। যে সেম সাবস্টেন্স তাহলে আইডেন্টিক্যাল অ্যাটমস, আইডেন্টিক্যাল অ্যাটমস মানে অ্যাটমগুলোর মাস, শেপ, সাইজ এগুলো আইডেন্টিক্যাল হবে, সিমিলার টাইপের হবে। ডিফারেন্ট সাবস্টেন্স মানে ডিফারেন্ট অ্যাটমস, এগেন ডিফারেন্ট অ্যাটমস কি কি পয়েন্ট থেকে, এই মাস, শেপ, সাইজ এগুলো সবই ডিফারেন্ট থাকবে। অ্যাটমস ইনডিভিজিবল, ইনডিস্ট্রাক্টেবল, আগেই এটা আমরা ক্লিয়ার করে নিয়েছি। অ্যাটমস হচ্ছে ইউনিট অফ কেমিক্যাল রিঅ্যাকশন। এই পয়েন্টের মানে কি? এই পয়েন্টের মানে হচ্ছে ধরো ফর এক্সাম্পল কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, কেমিক্যাল রিঅ্যাকশনের সময় অ্যাটমদের মাঝের বন্ড ব্রেক হবে, অর্থাৎ ধরো হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশন হয়, ওয়াটার তৈরি হচ্ছে। এখানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে হাইড্রোজেনের মলিকুল অক্সিজেনের মলিকুল রিঅ্যাক্ট করে ওয়াটার তৈরি করছে, কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে, অ্যাকচুয়ালি হাইড্রোজেনের মলিকিউলের মাঝের কেমিক্যাল বন্ড ব্রেক হচ্ছে,
দিয়ে হাইড্রোজেন অ্যাটম গুলো তৈরি হচ্ছে, অক্সিজেনের মাঝের কেমিক্যাল বন্ড ব্রেক হচ্ছে, দিয়ে অ্যাটম গুলো তৈরি হচ্ছে। অর্থাৎ এখানে অ্যাটম তৈরি হলো, হাইড্রোজেন অ্যাটম কটা তৈরি হলো? 4টে হাইড্রোজেন অ্যাটম তৈরি হলো, 4টে হাইড্রোজেন অ্যাটম তৈরি হলো এন্ড 2টো অক্সিজেন অ্যাটম তৈরি হলো। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি মাঝের বন্ড ব্রেক করে গেছে, 2টো এইচ অ্যাটম তৈরি হয়েছে, 2টো এইচ অ্যাটম তৈরি হয়েছে মাঝের বন্ডগুলো ব্রেক করে গিয়ে, অর্থাৎ সেপারেটলি 4 এইচ অ্যাটমস তৈরি হয়েছে, 2টো অক্সিজেন অ্যাটম তৈরি হয়েছে। এবারে এদের মধ্যে আবার ডিফারেন্ট ওয়েতে রিকম্বিনেশন হচ্ছে, বন্ড ফর্মেশন যখন হচ্ছে, এন্ড তখন আমরা 2 মলিকুলস অফ ওয়াটার পাচ্ছি, 2 মলিকুলস অফ ওয়াটার পাচ্ছি। অর্থাৎ অ্যাকচুয়ালি পার্টিসিপেটটা করলো কি মলিকিউল? না, মলিকুলগুলো এলো পার্টিসিপেট করতে, কিন্তু মলিকুলের মাঝের বন্ড ব্রেক হলো, ব্রেক হওয়ার পরে তৈরি হলো হচ্ছে অ্যাটম, অ্যাটমগুলো গিয়ে রিঅ্যাকশনে পার্টিসিপেট করলো, অর্থাৎ বন্ড, নতুন বন্ড ফর্ম করলো। সো অ্যাটমস আর ইউনিট অফ কেমিক্যাল রিঅ্যাকশন। অ্যাটম তৈরি হয়েছিল যে কিনা রিঅ্যাকশনটাতে পার্টিসিপেট করেছে। আর অ্যাটমরা ফিক্সড সিম্পল হোল নাম্বার রেশিওতে কম্বাইন করে মলিকুল তৈরি করে। অ্যাটমরা ফিক্সড সিম্পল হোল নাম্বার রেশিওতে রিঅ্যাকশন করে, কম্বাইন করে, মানেটা কি? ধরো ফর এক্সাম্পল কার্বন ডাই অক্সাইড এই মলিকুলটা যদি দেখি, তাহলে কার্বন ডাই অক্সাইড মলিকুলে কার্বন এবং অক্সিজেনের রেশিও কত? নাম্বারের রেশিও হচ্ছে 1:2, which is a fixed simple whole number ratio। অর্থাৎ একটা কার্বনের সঙ্গে 2টো অক্সিজেন এই ফিক্সড সিম্পল হোল নাম্বার রেশিওতে রিঅ্যাক্ট করলে তবেই কার্বন ডাই অক্সাইড মলিকুলটা তৈরি হবে। যদি একইভাবে ওয়াটার দেখি, সিম্পল ফিক্সড হোল নাম্বার রেশিওতেই তারা রিঅ্যাক্ট করবে, 2:1 রেশিওতে হাইড্রোজেন অক্সিজেন রিঅ্যাক্ট করবে এবং ওয়াটার তৈরি হবে। অর্থাৎ ফিক্সড সিম্পল হোল নাম্বার রেশিওতে এরা রিঅ্যাক্ট করে এবং করেসপন্ডিং কম্পাউন্ডগুলো তৈরি করে। তখন মলিকুলের কনসেপ্ট ছিল না, তাই মলিকুলগুলোকে কম্পাউন্ড অ্যাটম বলা হতো, অ্যাটমকে বলা হতো অ্যাটম, আর মলিকুলকে, এখন যাকে মলিকুল বলা হয় তখন তাকে বলা হতো কম্পাউন্ড অ্যাটম। সেটা ছিল ডাল্টনের থিওরির মেন পস্টুলেটস। এই থিওরিতে বেশ কয়েকটা ড্রব্যাক দেখা যায়, যে ড্রব্যাকগুলোর উপরে বেস করে মডার্ন অ্যাটমিক থিওরি প্রপোজ করা হয়। সো মডার্ন অ্যাটমিক থিওরির পয়েন্টগুলো কি ছিল আমরা একবার কুইকলি দেখে নেব। মডার্ন অ্যাটমিক থিওরি, এর ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে আইসোটোপসটা যখনই ডিসকভার হলো, আইসোটোপস, তখনই দেখা গেল যে সেম সাবস্টেন্স বাট তাদের সকল প্রপার্টি সিমিলার হচ্ছে না। যেমন অক্সিজেন 18, অক্সিজেন 16, সেম অক্সিজেন বাট মাস নাম্বার ডিফার করে যাচ্ছে, মানে মাস এবং মাস রিলেটেড প্রপার্টি ডিফার করছে, মাস ডিফার হয়ে যাচ্ছে, ডিফারেন্স থাকছে। আইসোটোপস, কার্বন 12, কার্বন 14, আইসোটোপস, মাস ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ আইসোটোপসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত প্রপার্টিগুলো কিন্তু সেম থাকছে না, সাবস্টেন্স সেম, সাবস্টেন্স অক্সিজেন, বাট সব প্রপার্টি সেম নয়, মাস রিলেটেড প্রপার্টি ডিফার করছে, মাস রিলেটেড প্রপার্টি ডিফার করছে, সাবস্টেন্স কার্বন বাট ডিফার করছে, আইসোটোপস। আইসোবার্স, বলা হয়েছিল ডিফারেন্ট সাবস্টেন্স হলে তাদের নাকি সমস্ত প্রপার্টি ডিফারেন্ট হবে, কিন্তু ডিফারেন্ট সাবস্টেন্সদেরও অনেক সময় মাস রিলেটেড প্রপার্টি সিমিলার হয়ে যাচ্ছে। যেরকম আর্গন, ক্যালসিয়াম ডিফারেন্ট সাবস্টেন্স, কিন্তু এদের মাস নাম্বার সেম এবং সেই কারণে মাস রিলেটেড প্রপার্টিতে সিমিলারিটি পাওয়া যাচ্ছে। সিমিলারিটি ইন মাস রিলেটেড প্রপার্টিজ। মাস নাম্বার সেম হয়ে গেছে, অর্থাৎ আইসোবার্স তারা ডিফারেন্ট সাবস্টেন্স, কিন্তু ডিফারেন্ট সাবস্টেন্স হলেও তাদের মাস নাম্বার সেম, সেই জন্য মাস রিলেটেড প্রপার্টি গুলো সেম হয়ে যাচ্ছে। তাই ডিফারেন্ট সাবস্টেন্সদের জন্য সব সময় যে তাদের সমস্ত প্রপার্টি ডিফারেন্ট হবে, ডিফারেন্ট অ্যাটম হবে, একদম সেরকমটা নয়। ডিফারেন্ট সাবস্টেন্স মানে তাদের মধ্যেও কিছু সিমিলার প্রপার্টি থাকতে পারে, আবার সেম সাবস্টেন্স তাদের মধ্যেও বেশ কিছু ডিফারেন্স ইন প্রপার্টি থাকতেই পারে। তারপরে পয়েন্টটা বলেছিল অ্যাটম ইনডিভাইজেবল। সো অ্যাটম ক্লিয়ারলি ডিভাইজেবল, আমরা জানি অ্যাটম হচ্ছে ডিভাইজেবল এবং 3টে সাব অ্যাটমিক পার্টিকেল নিয়ে অ্যাটম ফর্ম হয়েছে। কি কি সাব অ্যাটমিক পার্টিকেল তোমরা অলরেডি জানো, ইলেকট্রনস, প্রোটনস and neutrons. So atoms are divisible into 3 subatomic particles, এটা আমরা অলরেডি জেনে নিয়েছি। So atoms are divisible, অর্থাৎ মডার্ন অ্যাটমিক থিওরিতে চেঞ্জেস গুলো আসছে। Atoms are destructible, বলা হয়েছিল atoms indestructible, but atoms are actually destructible. So কিভাবে atoms are destructible? নিউক্লিয়ার ফিশন যে রিঅ্যাকশন হয়, নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশনে atoms এর destroy হয়। So atoms are destructible in nuclear fission type of reaction.
অ্যাটমস আর ইউনিট অফ কেমিক্যাল রিঅ্যাকশন, এটা ট্রু, ঠিকই আছে। তারপরে পয়েন্টটা বলেছে অ্যাটমসরা নাকি সব সময় সিম্পল হোল নাম্বার রেশিওতে রিঅ্যাক্ট করে। দিস ইজ নট ট্রু অল দ্য টাইম। নন স্টয়চিওমেট্রিক বললে যে সমস্ত কম্পাউন্ড গুলো তৈরি হয়, নন স্টয়চিওমেট্রিক এই কম্পাউন্ড গুলোতে অ্যাটমস মে নট কম্বাইন ইন সিম্পল হোল নাম্বার রেশিও। অ্যাটমস মে নট কম্বাইন ইন সিম্পল হোল নাম্বার রেশিও। যেরকম আমরা দেখতে পাচ্ছি নিকেল 0.98 অক্সিজেন, নিকেল অক্সাইডের ফর্মুলা NiO 1:1 রেশিও থাকা উচিত, কিন্তু দেখা যাচ্ছে এভরি 100 অক্সিজেন অ্যাটমের জন্য 98 নিকেল অ্যাটমস প্রেজেন্ট আছে নিকেল অক্সাইডের ক্রিস্টালে। নন স্টয়চিওমেট্রিক কম্পাউন্ড যেখানে ক্লিয়ারলি দেখতে পাওয়া যাচ্ছে সিম্পল হোল নাম্বার রেশিওতে, সিম্পল ফিক্সড হোল নাম্বার রেশিওতে অ্যাটমরা কম্বাইন করেনি, এরকম কম্পাউন্ডদেরকে বলা হয় নন স্টয়চিওমেট্রিক কম্পাউন্ডস, যেখানে অ্যাটম মে নট কম্বাইন ইন সিম্পল হোল নাম্বার রেশিও অল দ্য টাইম। সেগুলো হচ্ছে মডার্ন অ্যাটমিক থিওরির কিছু চেঞ্জেস, যেগুলো অ্যাজ ইট ইজ আছে সেগুলো অ্যাজ ইট ইজ আছে, যেগুলোতে চেঞ্জ করা হয়েছে সেই পয়েন্টসগুলো আমরা এখন ডিসকাস করলাম। নাও কামিং টু লজ অফ কেমিক্যাল কম্বিনেশন, আমরা 5টা ল নিয়ে ডিসকাস করব, যে লগুলো বিভিন্ন রকম কেমিক্যাল রিঅ্যাকশনস যখন হয়, কেমিক্যাল কম্বিনেশনস, কেমিক্যাল রিঅ্যাকশনস যখন হয়, তখন এই 5টা ল সব সময়ের জন্য মোস্ট অফ দ্য টাইমে ফলো হয়। যদিও কিছু ভায়োলেশনস আছে, বাট মোস্ট অফ দ্য টাইমের জন্য ফলো হয়। আমরা একে একে 5টা ল দেখে নেব যে কি কি সেই ল যেগুলো কেমিক্যাল রিঅ্যাকশনস এর সময় মোস্টলি ফলো হয়ে থাকে। ফার্স্ট ল, ল অফ কনজারভেশন অফ মাস, মোটামুটি জানি এর ব্যাপারে। ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, ল অফ মাল্টিপল প্রপোর্শন, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন, গেলুসাক্স ল অফ কম্বাইনিং ভলিউম। সো এই 5টা ল এর ব্যাপারে এখন আমরা দেখতে চলেছি। প্রথম লটাতে চলে আসি, ল অফ কনজারভেশন অফ মাস। এই ল এর মেন প্রিন্সিপাল কি? মেন প্রিন্সিপাল হচ্ছে যে টোটাল মাস অফ রিঅ্যাক্ট্যান্টস, টোটাল মাস অফ রিঅ্যাক্ট্যান্টস, যত রিঅ্যাক্ট্যান্ট আছে তাদের টোটাল মাস ইজ ইকুয়াল টু টোটাল মাস অফ প্রোডাক্টস। total mass of products. So reactant their total mass is equal to product their total mass. Reactant their total mass is equal to product their total mass. অর্থাৎ একটা রিঅ্যাকশন দেখতে পাচ্ছি, মিথেন প্লাস অক্সিজেন বার্ন করা হয়েছে, মিথেনকে অক্সিজেনে বার্ন করা হয়েছে, কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার তৈরি হয়েছে। তার মানে এই রিঅ্যাকশনটার রেসপেক্টে টোটাল মাস অফ মিথেন প্লাস অক্সিজেন, মিথেন এবং অক্সিজেনের টোটাল মাস, এই রিঅ্যাকশনটার রেসপেক্টে যদি বলি টোটাল মাস অফ মিথেন অ্যান্ড অক্সিজেন should be equal to total mass of carbon dioxide and water. টোটাল মাস গুলো সেম হবে, মিথেন এবং অক্সিজেনের টোটাল মাস, মিথেন অক্সিজেনের টোটাল মাস শুড বি ইকুয়াল টু কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটারের টোটাল মাসের সঙ্গে। টোটাল মাস চেঞ্জ হবে না, মাস কনজার্ভ থাকবে। একটা কোশ্চেনের থ্রু দিয়ে আনসারটাতে একটু দেখে নি, একটা কোশ্চেন দেখে নি, তার থ্রু দিয়ে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করছি। কোশ্চেনটা বলছে ক্যালসিয়াম কার্বনেট নেওয়া হয়েছে 100 গ্রাম, ক্যালসিয়াম কার্বনেট নেওয়া হয়েছে 100 গ্রাম এবং এই 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে হিট করা হয়েছে। শর্টে লিখছি কোশ্চেনটা, হিট করা হয়েছে। হিটের পরে 56 গ্রাম রেসিডিউ পড়ে আছে দেখা যাচ্ছে, 56 গ্রাম হিট করা হয়েছে, হিটের পরে দেখা যাচ্ছে রেসিডিউ পড়ে আছে, রেসিডিউ পড়ে আছে 56 গ্রাম। বলছে ল অফ কনজারভেশন অফ মাস তো ভায়োলেট হয়ে যাচ্ছে, কারণ 100 গ্রাম নিয়ে স্টার্ট করেছিলাম, রিঅ্যাক্ট্যান্ট ছিল 100 গ্রাম, প্রোডাক্ট তৈরি হয়েছে 56 গ্রাম, তো ভায়োলেট করে গেল। কোথায় মাস কনজার্ভড হলো? মাস তো চেঞ্জ হয়ে গেছে। সো রিঅ্যাকশনটা দেখতে হবে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। রিঅ্যাকশনটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে কি তৈরি হয়? হিট করলে তৈরি হয় ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস। তার মানে রিঅ্যাকশনে খালি সলিড প্রোডাক্ট তৈরি হয় না, রিঅ্যাকশনে গ্যাসিয়াস প্রোডাক্টও তৈরি হয়। বলে দিয়েছে ক্যালসিয়াম কার্বনেট ছিল 100 গ্রাম, ক্যালসিয়াম অক্সাইডের যে রেসিডিউটা পড়ে আছে, রেসিডিউটা কি? রেসিডিউটা হচ্ছে সলিড, যেটা পড়ে আছে সেটাই রেসিডিউ। সলিড কে? ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে সলিড, কার্বন ডাই অক্সাইড তো গ্যাস, তো সলিড রেসিডিউ যেটা পড়ে আছে সেটা 56 গ্রাম বলে দিয়েছে কোশ্চেনে। তার মানে ডেফিনেটলি বাকিটা কার্বন ডাই অক্সাইড গ্যাস, যেটা কিনা গ্যাস হওয়ার জন্য সিস্টেম থেকে এসকেপ করে গেছে, যেটা কিনা সিস্টেমে স্টে করেনি, গ্যাস হওয়ার জন্য সিস্টেম থেকে বেরিয়ে গেছে। তাহলে এখন ল অফ কনজারভেশন অফ মাস অ্যাপ্লাই করলে আমাদের থাকে 100 equal to 56 plus x, that means x is equal to 100 minus 56, that is 44 গ্রাম। অর্থাৎ 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়েছে রিঅ্যাকশনে এবং রিঅ্যাকশন মিক্সচার থেকে এসকেপ করে গেছে। অর্থাৎ ল অফ কনজারভেশন অফ মাস মেইনটেইনড হয়েছে, কেবলমাত্র এটাকে আমরা রিঅ্যাকশন মিক্সচারে
হোল্ড করতে পারেনি, কারণ রিঅ্যাকশন মিক্সচার থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা এসকেপ করে বেরিয়ে গেছে। কার্বন ডাই অক্সাইড গ্যাস যেটা তৈরি হয়েছে ওটাকে আমরা রিঅ্যাকশন মিক্সচারের মধ্যে হোল্ড করতে পারিনি। যেহেতু হোল্ড করতে পারিনি, ওর হিসেবটা পাচ্ছিলাম না। কিন্তু হিসেব পাচ্ছিলাম মানে এটা নয় যে ওটা তৈরি হয়নি। সো ল অফ কনজারভেশন অফ মাস অনুযায়ী কিন্তু সমস্ত প্রোডাক্ট তৈরি হয়েছিল। 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছিল, 56 গ্রাম রেসিডিউ তৈরি হয়েছিল। আমরা রেসিডিউটাকে দেখতে পেয়েছি কারণ ওটা রিঅ্যাকশন মিক্সচারে রয়ে গেছে, আর গ্যাসটাকে দেখতে পাইনি। রেসিডিউ যে 56 গ্রাম রেসিডিউটাকে দেখতে পেয়েছি কারণ ওটা রিঅ্যাকশন মিক্সচারে রয়ে গেছিল, আর গ্যাসটা তো রয়ে যায়নি, ওটা তো এসকেপ করে গেছে, তাই ওকে দেখতে পাইনি মানে এটা নয় তৈরি হয়নি, তৈরি হয়েছিল এবং লটা মেনটেন্ড হয়েছিল। ল অফ কনজারভেশন অফ মাস মেনটেন্ড হয়েছিল, তৈরিও হয়েছিল, মেনটেন্ড হয়েছিল। আমরা হিসেবে ধরতে পারিনি, ক্যালকুলেশন করে হিসেবটা বার করলাম যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড নিশ্চয়ই তৈরি হয়েছে এবং ল অফ কনজারভেশন অফ মাস মেনটেন্ড হয়েছে। একটা এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে লটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। ল্যান্ডলস টিউব, ল্যান্ডলস এক্সপেরিমেন্টস, ল্যান্ডলস এক্সপেরিমেন্ট। সো ল্যান্ডল্ট টিউব কি? একটা এইচ শেপের টিউব, এটাকে বলা হয় ল্যান্ডল্ট টিউব। এইচ শেপের একটা টিউব নেওয়া আছে, ল্যান্ডল্ট টিউব, ল্যান্ডল্টস, ঠিক আছে, ল্যান্ডল্টস টিউব সায়েন্টিস্টের নাম অনুযায়ী। এই টিউবের মাঝখানে একটা স্টপ কক আছে, যেটা লেফট উইংস আর রাইট উইংস এর মাঝখানে এখানে একটা স্টপ কক আছে, যেটা লেফট উইং আর রাইট উইং এর মাঝখানে ডিফারেন্স তৈরি করে, মানে আটকে রাখে। লেফট উইং এর সলিউশনকে রাইট উইং এর সঙ্গে মিশতে দেয় না, একটা স্টপ কক এখানে লাগানো আছে। লেফট উইং এ একটা সলিউশন আছে, NaCl এর অ্যাকোয়াস সলিউশন আছে। লেফট উইং এ আছে হচ্ছে NaCl এর অ্যাকোয়াস সলিউশন, রাইট উইং এ আছে AgNO3 এর অ্যাকোয়াস সলিউশন। রাইট উইং এ আছে AgNO3 অ্যাকোয়াস সলিউশন, লেফট উইং এ আছে NaCl এর অ্যাকোয়াস সলিউশন। ওকে, এটা আছে পুরোপুরি ভাবে। আচ্ছা, এই অবস্থায় এবার দেখা যাক রাইট উইং লেফট উইং দুটোই রেডি হয়ে গেছে। এবারে এই অবস্থায় দেখা যাক যে কি হচ্ছে। লেফট উইং রাইট উইং কে এবারে স্টপ ককটা খোলা হচ্ছে, মেশানো হবে। তার আগে পুরো সেটআপটার মাস নেওয়া হয়েছে। টোটাল মাস বিফোর মিক্সিং করার আগে পুরো সেটআপটার মাস নেওয়া হয়েছে, দেখা গেল x গ্রাম এসছে। মিক্সিং করার আগে পুরো সেটআপটার মাস নিয়ে দেখা গেল x গ্রাম এসছে। এবারে শেকিং করা হচ্ছে, স্টপ কক ওপেন করা হয়েছে, স্টপ কক ওপেন করে দিয়ে পুরো দুটো সলিউশনকে প্রপারলি থরলি শেকিং করে মিক্স করে দেওয়া হয়েছে। মিক্স করলে এই রিঅ্যাকশনটা হয়েছে। যখনই মিক্সিং হয়েছে এই দুটো সলিউশনের স্টপ কক ওপেনের পরে, তখন এই রিঅ্যাকশনটা হয়েছে NaCl এর সঙ্গে অ্যাকোয়াস NaCl এর সঙ্গে অ্যাকোয়াস AgNO3 রিঅ্যাকশন হয়েছে, এবং তার ফলে AgCl এর হোয়াইট প্রেসিপিটেট তৈরি হয়েছে। আমরা জানি রিঅ্যাকশনটা, হোয়াইট প্রেসিপিটেট তৈরি হয়েছে, সঙ্গে NaNO3 অ্যাকোয়াস সলিউশন তৈরি হয়েছে। তার মানে মিক্সিং এর পরে এই টোটাল সলিউশনটাতে কে আছে? মিক্সিং এর পরে টোটাল সলিউশনটাতে NaNO3 অ্যাকোয়াস সলিউশন প্রেজেন্ট আছে, আর AgCl এর সলিড প্রেসিপিটেট দেখতে পাচ্ছি সেটেল ডাউন হচ্ছে। হয়তো মিক্সিং এর পরে AgCl এর হোয়াইট সলিড প্রেসিপিটেট সেটেল ডাউন হতে দেখা যাবে, আর পুরো সলিউশনটা NaNO3 অ্যাকোয়াস সলিউশন হয়ে যাবে। NaNO3 অ্যাকোয়াস সলিউশন, AgCl সেটেল ডাউন হচ্ছে। এই অবস্থায় টোটাল মাস আবার ক্যালকুলেট করা হলো, অর্থাৎ রিঅ্যাকশন হয়ে গেছে মানে আর কোনো NaCl প্রেজেন্ট নেই, আর কোনো AgNO3 প্রেজেন্ট নেই। NaCl AgNO3 রিঅ্যাক্ট করে গেছে, দিয়ে সলিড প্রেসিপিটেট তৈরি করেছে, যেগুলো সেটেল ডাউন হচ্ছে। বাকি অ্যাকোয়াস সলিউশন এখন খালি NaNO3 পড়ে আছে। স্টপ কক খুলে দিয়ে প্রপারলি মিক্সিং এবং শেকিং করে দেওয়া হয়েছিল। টোটাল মাস আফটার শেকিং, আফটার মিক্সিং, সেটাও দেখা যাবে x গ্রাম। অর্থাৎ রিঅ্যাকশন হওয়ার আগে ডিফারেন্ট কম্পাউন্ড ছিল, তাদের টোটাল মাস, রিঅ্যাকশন হওয়ার পরে ডিফারেন্ট কম্পাউন্ড তৈরি হয়েছে, তাদের টোটাল মাস সেম আছে। দ্যাট ইজ ল অফ কনজারভেশন অফ মাস মেইনটেইনড হচ্ছে। আমরা একটা এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে ক্লিয়ারলি বুঝতে পারলাম। সো এখানে ল অফ কনজারভেশন অফ মাস এর অ্যাঙ্গেলটা ক্লিয়ার হলো। এর একটা ভায়োলেশন আছে এই লটার ভায়োলেশন কি সেটা একবার কুইকলি দেখে নিই। ভায়োলেশন অফ দিস ল,
ভায়োলেশনটা হচ্ছে দেখা গেছে নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন যখন হয়, নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন যখন হয় তখন কি হয়, নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশনের সময় এক্স্যাক্টলি যেটা হয় সেটা হচ্ছে মাসের লস হয়, অর্থাৎ টোটাল মাস অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট যা ছিল দেখা যায় প্রোডাক্টের মাস একটু হলেও কমে গেছে। তাহলে ল অফ কনজারভেশন অফ মাস কি ভায়োলেট হয়ে গেল? না, ওই লস্ট মাসটা থেকে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি তৈরি হয় অ্যাকর্ডিং টু E ইকুয়াল টু mc স্কয়ার ইকুয়েশন। মানে রিঅ্যাক্ট্যান্টের টোটাল মাস একটু হলেও বেশি রয়ে গেছে, প্রোডাক্টের টোটাল মাস একটু হলেও কমে গেছে নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশনে, কারণ ওখানে অ্যাটম ডিস্ট্রয় হয়েছে। অ্যাটম যেহেতু ডিস্ট্রয় হয়েছে তাই রিঅ্যাক্ট্যান্টের টোটাল মাসের থেকে প্রোডাক্টের টোটাল মাস একটু হলেও কম, মাস কমেছে। এই যে মাসটা লস হয়ে গেল, কমে গেল, ওই মাসটা কি গায়েব হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল? একদমই নয়, ওই মাসটা এনার্জিতে কনভার্ট হয়ে গেল, ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ এনার্জিতে অ্যাকর্ডিংলি ইকুয়াল টু mc স্কয়ার। তাই নিউক্লিয়ার ফিশন যখন হয় ওখানে মাসের লস হচ্ছে, মাস লস ডেফিনেটলি হচ্ছে, যেটাতে মনে হতে পারে লটা মেইনটেইনড হচ্ছে না, কিন্তু এই লস্ট মাসটা কনভার্টেড হয়ে যাচ্ছে ইনটু ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি, ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট এনার্জিতে ওই লস্ট মাসটা কনভার্ট হয়ে যাচ্ছে অ্যাকর্ডিং টু E ইজ ইকুয়াল টু mc স্কয়ার ইকুয়েশন, যেখানে এমটা হচ্ছে লস্ট মাস, যতটা মাস লস্ট হয়েছে সেখান থেকে E অ্যামাউন্টের এনার্জি তৈরি হয়ে যাচ্ছে, আর সিটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট, কতটা এনার্জি তৈরি হচ্ছে m ইনটু c স্কয়ার, এতটা অ্যামাউন্টের এনার্জি তৈরি হয়ে যাচ্ছে। তাই লটাকে মডিফাই করে বলা হলো ল অফ কনজারভেশন অফ মাস অ্যান্ড এনার্জি, অর্থাৎ টোটাল মাস অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট শুড বি ইকুয়াল টু টোটাল মাস অফ দ্য প্রোডাক্ট, total mass and energy of the reactants should be equal to total mass and energy of the product. রিঅ্যাক্ট্যান্ট গুলো টোটাল মাস ইকুয়াল টু রিঅ্যাক্ট্যান্টের প্রোডাক্টের টোটাল মাস, এটা আগে বলা হয়েছিল, এখন বলা হলো রিঅ্যাক্ট্যান্টের টোটাল মাস প্লাস এনার্জি ইজ ইকুয়াল টু প্রোডাক্টের টোটাল মাস প্লাস এনার্জি। অর্থাৎ রিঅ্যাক্ট্যান্টের মাস একটু একটু কম বেশি হতে পারে, যেটুকু কমে যাবে ওই কমে যাওয়া মাসটা কোথাও গায়েব হবে না, কনজার্ভই থাকবে, কিভাবে? এনার্জিতে কনভার্ট হয়ে গিয়ে, এনার্জিতে কনভার্ট হয়ে গিয়ে রিঅ্যাক্ট্যান্টের মাস যেটুকু লস হলো, যেটুকু কমে গেল, সেটা এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, দিয়ে লটাকে মেইনটেইন করছে। অর্থাৎ টোটাল মাস এন্ড এনার্জি অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস ইজ ইকুয়াল টু টোটাল মাস এন্ড এনার্জি অফ দ্য প্রোডাক্ট। ল অফ কনজারভেশন অফ মাস বলে মাসের ডিস্ট্রয় হয় না, আগে আর পরে মাস সেম থাকে। ল অফ কনজারভেশন অফ এনার্জি বলে এনার্জি ডিস্ট্রয় হয় না, আগে এবং পরে এনার্জি সেম থেকে, খালি এনার্জি এক ফর্ম থেকে অন্য ফর্মে কনভার্ট হয়ে যায়। দুটোকে কম্বাইন করে বলছে টোটাল মাস আর এনার্জির কোনো ডিস্ট্রাকশনস হচ্ছে না, টোটাল মাস এন্ড এনার্জি কনজার্ভ থাকছে। রিঅ্যাকশনস এর আগে টোটাল মাস এন্ড এনার্জি ইজ ইকুয়াল টু রিঅ্যাকশনের পরে টোটাল মাস এন্ড এনার্জি থাকছে। যেটুকু মাস অ্যাপারেন্টলি লস হচ্ছে বলে মনে হচ্ছে, সেই লস্ট মাসটা এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাকচুয়ালি লস কিছু হচ্ছে না। দিস ইজ ভায়োলেশন, এবং ভায়োলেশনের জন্য এই মডিফিকেশনটা করা হলো যে ল অফ কনজারভেশন অফ মাস এন্ড এনার্জি বলা হলো যে এখন শুধুমাত্র মাসটা লস হচ্ছে এরকম নয়, লস্ট মাসটা থেকে এনার্জি তৈরি হয়ে যাচ্ছে। সো মডিফাই ভায়োলেশন ছিল নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশনের থ্রু দিয়ে, এবং সেটাকে মডিফাই করে এরকম ভাবে বলা হলো। সেটা আমরা দেখে নিলাম কুইকলি দেখলাম হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট লটাতে। নেক্সট লটা হচ্ছে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। এটা কি বলছে, যদি আমরা মাস রেশিও ক্যালকুলেট করি ওয়াটারের ফর্মুলা H2O, এখানে হাইড্রোজেন ইস টু অক্সিজেনের মাস রেশিও ক্যালকুলেট করছি। হাইড্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে 1 ইনটু দুটো হাইড্রোজেন ইস টু অক্সিজেনের অ্যাটমিক মাস 16 ইনটু একটা অক্সিজেন, সো ইট কামস 2:16 ইজ ইকুয়াল টু 1:8। এই মাস রেশিওটা হচ্ছে কনস্ট্যান্ট থাকছে ইরেসপেক্টিভ অফ দ্য সোর্স, ইরেসপেক্টিভ অফ সোর্স, অর্থাৎ জলের সোর্স যাই হোক না কেন, সাবস্টেন্সটা যদি জল হয় তাহলে সেখানে হাইড্রোজেন অক্সিজেনের মাস রেশিও কনস্ট্যান্ট বা ফিক্সড 1:8। সেই জলটা তোমার বাড়ির জল, আমার বাড়ির জল হতে পারে, নদীর জল, পুকুরের জল, সমুদ্রের জল, পৃথিবীর মধ্যের জল, পৃথিবীর বাইরের জল, এনি জল। যদি সাবস্টেন্সটা ওয়াটার হয় তাহলে ওয়াটারের মাস রেশিও হাইড্রোজেন অক্সিজেনের মাস রেশিও কনস্ট্যান্ট, তার সোর্স যাই হোক না কেন। সিমিলারলি কার্বন ডাইঅক্সাইড যদি হয় সাবস্টেন্স, তাহলে সেই কার্বন ডাইঅক্সাইডের সোর্স বিভিন্ন হতে পারে,
এক্সহেলেশনের থ্রু দিয়ে কার্বন ডাই অক্সাইড বের হয়, কার্বনকে অক্সিজেনে বার্ন করলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, ভলকানিক ইরাপশনে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, ডিফারেন্ট সোর্সে কার্বন ডাই অক্সাইড তৈরি হতে পারে। কিন্তু যদি সাবস্টেন্সটা সেম হয়, দ্যাট ইজ কার্বন ডাই অক্সাইডই হয়, তাহলে কার্বন ইজ টু অক্সিজেনের মাস রেশিও অলওয়েজ ফিক্স থাকবে 12:16:2। 12 হচ্ছে কার্বনের অ্যাটমিক মাস, 16 হচ্ছে অক্সিজেনের অ্যাটমিক মাস। অক্সিজেন দুটো আছে তাই 16:2, সিম্পলিফাই করলে আসবে 3:8। তার মানে সোর্স অফ কার্বন ডাই অক্সাইড যাই হোক, কার্বন এবং অক্সিজেনের মাসের রেশিও কনস্ট্যান্ট ইররেসপেক্টিভ অফ দ্য সোর্স। সোর্স বা সোর্স যাই হোক না কেন, সাবস্টেন্স যদি ওয়াটার হয় তাহলে দ্য সোর্স যাই হোক না কেন, হাইড্রোজেন আর অক্সিজেনের মাস রেশিও ফিক্সড বা কনস্ট্যান্ট। দিস ইজ কল্ড ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। সো অলওয়েজ এই মাস রেশিওটা কনস্ট্যান্ট থাকছে। এর একটা ভায়োলেশন আছে কোথায়? আইসোটোপসের ক্ষেত্রে ভায়োলেশন হয়ে যাচ্ছে। ধরলাম আইসোটোপস, ভায়োলেশন আইসোটোপসের কথা যদি ভাবি, ধরে একটা H2O আছে আর একটা D2O আছে, যেখানে হাইড্রোজেন আর হাইড্রোজেন 1 এটা হচ্ছে একটা আইসোটোপ। এই আইসোটোপটার নাম হচ্ছে প্রোটিয়াম। আর ডিউটেরিয়াম 1,2 এটা হচ্ছে একটা আইসোটোপ, এর নাম হচ্ছে ডিউটেরিয়াম। এই দুটো আইসোটোপ নিয়ে জল তৈরি হচ্ছে, দুটোই H2O, দুটোই ওয়াটার। এটা হচ্ছে নরমাল হাইড্রোজেন, এটা হচ্ছে ডয়টেরিয়াম হাইড্রোজেন। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ডিটা হচ্ছে কিছুই না, ডিটা হচ্ছে ডয়টেরিয়াম, যেটা হচ্ছে হাইড্রোজেন 1,2 ডয়টেরিয়াম। ডিটা হচ্ছে হাইড্রোজেন 1,2, দুটোই হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন মাস নাম্বার 2 ডয়টেরিয়াম, এটাও হাইড্রোজেন মাস নাম্বার 1 প্রোটিয়াম। এটাকে আমরা কমন হাইড্রোজেন বলে থাকি। তাহলে দুটো ওয়াটারই আছে, এটাও ওয়াটার ওটাও ওয়াটার। বেসিক্যালি এটাও ওয়াটার হাইড্রোজেনের একটা আইসোটোপ নিয়ে, ওটাও ওয়াটার হাইড্রোজেনের ডিফারেন্ট আইসোটোপ নিয়ে। এবারে দুজনে মাস রেশিও দেখছি। নরমাল ওয়াটারে হাইড্রোজেন ইজ টু অক্সিজেনের মাসের রেশিও কত থাকছে? হাইড্রোজেন ইজ টু অক্সিজেনের মাসের রেশিও থাকছে নরমাল ওয়াটারে 1:8। কিন্তু যদি এটাই হেভি ওয়াটার হয়, ডয়টেরিয়াম অক্সাইড হয়, তখন কিন্তু ডয়টেরিয়াম, যেটা কিনা হাইড্রোজেনেরই আর একটা আইসোটোপ, তার সঙ্গে অক্সিজেনের মাসের রেশিও কিন্তু ভ্যারি করে যাচ্ছে। ডয়টেরিয়ামের মাস নাম্বার 2, তাই এটা হয়ে যাচ্ছে 2 × 2:16, দ্যাট ইজ 4:16, দ্যাট ইজ 1:4। অর্থাৎ সোর্স অফ ওয়াটার ডিফারেন্ট হোক বা না হোক, যদি আইসোটোপ হয়ে যায়, অর্থাৎ একটা নরমাল ওয়াটার একটা হেভি ওয়াটার, আইসোটোপ হাইড্রোজেনের আইসোটোপ দিয়ে তৈরি এই ওয়াটারটা, ডয়টেরিয়াম অক্সাইড D2O হাইড্রোজেনের আইসোটোপ দিয়ে তৈরি এই ওয়াটারটা, দুজনেই ওয়াটার, তাদের সোর্স সেম হোক কি ডিফারেন্ট হোক, মাস রেশিও কিন্তু ফিক্স থাকলো না। অর্থাৎ আইসোটোপিক সাবস্টেন্সের ক্ষেত্রে মাস রেশিওটা ফিক্স থাকছে না, সেক্ষেত্রে মাস রেশিও ভ্যারি করে যাচ্ছে। এই ওয়াটারটা সোর্স ধরলাম আমার বাড়ির জল, আবার সেকেন্ড হেভি ওয়াটারের সোর্সও ধরলাম আমার বাড়ির জল। সোর্স সেম হলে তো আরোই সেম হওয়ার কথা, কিন্তু ইরেসপেক্টিভ অফ দ্য সোর্স, যেটা বলেছিলাম মাস রেশিও ফিক্স থাকবে, সোর্স সেম থাক বা ডিফারেন্ট থাক, মাস রেশিও ভ্যারি করে যেতে পারে কম্পোনেন্টগুলোর মধ্যে। যদি একটা সাবস্টেন্সের মধ্যে যে আইসোটোপ আছে, অন্য সাবস্টেন্সে অন্য আইসোটোপ চলে আসে, যেরকমটা এখানে হাইড্রোজেনের দুটো আইসোটোপ দিয়ে দুই রকমের জল তৈরি হয়েছে। যেহেতু দুটো আইসোটোপ দিয়ে দুই রকমের জল তৈরি হয়েছে, তাই মাস রেশিও ভ্যারি করে গেছে নরমাল ওয়াটার এবং হেভি ওয়াটারে। হাইড্রোজেন অক্সিজেন মাস রেশিও কিন্তু ভ্যারি করে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে না। ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনের এটা একটা ডিমেরিট বা ড্রব্যাক, ভায়োলেশন হচ্ছে এখানে লটা। নেক্সট লটা বলছে ল অফ মাল্টিপল প্রপোর্শন। এটা কি বলছে? বলছে নাইট্রোজেনের ধরলাম 5টা অক্সাইড আছে। কি কি অক্সাইড দেখে নেওয়া যাক। NO, NO2, N2O, N2O2, N2O5, 5টা ডিফারেন্ট অক্সাইড আছে নাইট্রোজেনের। 5টা অক্সাইডেরই প্রথমে আমরা নাইট্রোজেন এবং অক্সিজেনের মাস রেশিওটা বার করে নিই। সো আমরা বার করছি মাস রেশিও নাইট্রোজেন এবং অক্সিজেনের ইন দিস 5 অক্সাইডস। সো NO তে নাইট্রোজেন অক্সিজেনের মাস রেশিও 14:16। নাইট্রোজেনের অ্যাটমিক মাস কত আমরা এগুলো জানি। অ্যাটমিক মাস নাইট্রোজেনের হচ্ছে 14, অক্সিজেনের হচ্ছে 16, এগুলো আমরা অলরেডি জানি। সো অ্যাটমিক মাস কি ইউজ করে আমরা মাস রেশিও বার করছি। সো নাইট্রিক অক্সাইড NO অ্যাটমিক মাসের রেশিও অনুযায়ী যদি আমরা মাস রেশিও বার করি 14:16। NO2 14:32, অক্সিজেন দুটো আছে, যেহেতু অক্সিজেন দুটো আছে তাই 14:16 × 2, অক্সিজেন দুটো তাই 16 × 2 হয়ে যাচ্ছে, 16 × 2 মানে 32। সো NO হচ্ছে 14:16, NO2 হচ্ছে 14:32,
N2O কি হবে 14 into 2 is to 16, 14 into 2 মানে 28 is to 16, N2O2 28 is to 32, N2O5 28 is to 80। সবগুলোতেই নাইট্রোজেনের অ্যাটমিক মাস 14 আর অক্সিজেনের অ্যাটমিক মাস 16 ধরে পুরো ক্যালকুলেশনটা করা হয়েছে মাসের রেশিও, অ্যাটমিক মাস ইনটু কতগুলো অ্যাটম আছে এইভাবে আমরা মাস রেশিও বার করেছি। এবার এই মাস রেশিওতে কি কোনো একজনের মাস রেশিওকে ফিক্স করে দেওয়া যায়? ধরলাম আমরা নাইট্রোজেনের মাস রেশিওকে 14 এ ফিক্স করছি, তাহলে নাইট্রোজেনের মাস রেশিও এখানে আছে 14:16 অ্যাজ ইট ইজ থাকছে, নাইট্রোজেনের মাস রেশিও এখানে আছে 14:32 অ্যাজ ইট ইজ থাকছে, নাইট্রোজেনের মাস রেশিও এখানে আছে 28:16, আমরা এটাকে 14 এ আনতে চাই নাইট্রোজেনটাকে, সো 14:8 হয়ে যাবে, 2 দিয়ে ডিভাইড করছি। এখানেও 28:32 আছে, আমরা 14 এ আনতে চাই, সো 14:16 হয়ে যাবে, কারণ 2 দিয়ে ডিভাইড করলাম, 28 কে 2 দিয়ে ডিভাইড করছি যখন প্রপোর্শনে আছে, 32 কে 2 দিয়ে ডিভাইড করতে হবে, এন্ড এটা হয়ে যাবে 14 এ এনলে 14:40। তাহলে মাস রেশিওতে এখন কি দেখলাম, নাইট্রোজেনের প্রপোর্শনটাকে ফিক্স করলাম। কি করলাম? Fixed proportion of nitrogen in different oxides, নাইট্রোজেনের প্রপোর্শনটাকে ফিক্স করলাম in different oxides, নাইট্রোজেনের প্রপোর্শনটাকে ফিক্স করলাম in different oxides, different oxides এর মধ্যে নাইট্রোজেনের প্রপোর্শনটা এখন 14 এই রেশিওতে ফিক্সড। এই অবস্থায় অক্সিজেনের প্রপোর্শনগুলো যদি রেশিও বার করা হয়, অক্সিজেনের প্রপোর্শনগুলো রেশিও 16:32 8 is to 16 is to 40, এটা একটা সিম্পল হোল নাম্বার রেশিও। This is law of multiple proportion। অর্থাৎ যখন দুটো কম্পাউন্ড মিলে, দুটো এলিমেন্ট মিলে বিভিন্ন কম্পাউন্ড তৈরি করে, নাইট্রোজেন অক্সিজেন দুটো এলিমেন্ট মিলে বিভিন্ন কম্পাউন্ড তৈরি করেছে, তখন তারা বিভিন্ন মাস রেশিওতে রিঅ্যাক্ট করে কম্পাউন্ড তৈরি করে। এর মধ্যে যে কোনো একটা কম্পাউন্ডের মাসের প্রপোর্শনকে যদি ফিক্স করে দেওয়া হয়, যেরকম এখানে নাইট্রোজেনের মাসের প্রপোর্শনকে ফিক্স করে দেওয়া হয়েছে, তাহলে অন্য কম্পাউন্ডটা, অন্য এলিমেন্টটা যে প্রপোর্শনে রিঅ্যাক্ট করেছিল কম্পাউন্ডগুলো তৈরি করার সময়, সেই প্রপোর্শনগুলোর রেশিও সিম্পল হোল নাম্বার রেশিও হবে। এটাই হচ্ছে ল অফ মাল্টিপল প্রপোর্শন। আবার বলছি, দুটো এলিমেন্ট মিলে যদি বিভিন্ন কম্পাউন্ড তৈরি করে, যেরকম এখানে নাইট্রোজেন অক্সিজেন দুটো এলিমেন্ট মিলে বিভিন্ন কম্পাউন্ড তৈরি করেছিল, তারা যে মাস রেশিওতে রিঅ্যাক্ট করে, নাইট্রোজেন অক্সিজেন বিভিন্ন মাস রেশিওতে রিঅ্যাক্ট করেছে, তাদের মধ্যে যে কোনো একজনের মাসের প্রপোর্শনকে যদি ফিক্স করে দেওয়া হয়, যেরকম এখানে নাইট্রোজেনের মাসের প্রপোর্শনটাকে ফিক্স করেছি 14 এ, তাহলে অন্য যে কম্পোনেন্টটা আছে, অন্য যে অ্যাটমটা আছে, অন্য যে এলিমেন্টটা আছে, সে যে যে মাসের প্রপোর্শনে রিঅ্যাক্ট করে কম্পাউন্ডগুলো তৈরি করেছিল, সেই প্রপোর্শনগুলোর রেশিও 16:32 8 16:40, সেই প্রপোর্শনগুলোর রেশিও একটা সিম্পল হোল নাম্বার রেশিও হবে। এটা প্রুফ করতে পারা মানে ল অফ মাল্টিপল প্রপোর্শন প্রুফড হচ্ছে। সো ল অফ মাল্টিপল প্রপোর্শন তিনটে আমরা দেখলাম। এখন আমরা চলে যাচ্ছি ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শনে। সো চলো দেখে নেওয়া যাক ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন কি বলছে। আমরা তিনটে এলিমেন্ট চুজ করেছি, হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন। আমরা অন্য একটাও করে দেখতে পারতাম, একটা হোমওয়ার্ক দিয়ে দেবো। হাইড্রোজেন আর সালফারের কম্পাউন্ড হচ্ছে ওয়াটার, অক্সিজেন এবং সালফারের কম্পাউন্ড হচ্ছে SO2, আর হাইড্রোজেন আর সালফারের কম্পাউন্ড হচ্ছে H2S। এর মধ্যে যে কোনো দুটো এলিমেন্ট, যে কোনো দুটো কম্পাউন্ডকে আমরা চুজ করতে পারি। ধরলাম আমরা H2O আর SO2 কে চুজ করছি, তাহলে H2O এবং SO2 দুজনের মধ্যেই হাইড্রোজেন এবং অক্সিজেনের আর এখানে সালফার অক্সিজেনের মাসের রেশিওটা বার করছি। হাইড্রোজেন অক্সিজেনের মাসের রেশিও হচ্ছে 2:16, সালফার অক্সিজেনের মাসের রেশিও, সালফারের অ্যাটমিক মাস 32, অক্সিজেন হচ্ছে 16 into 2 দ্যাট ইজ 32 হয়ে যাবে। সো 32:32 দ্যাট ইজ 32:32। ওকে, আচ্ছা, তাহলে আমরা ওয়াটারে হাইড্রোজেন অক্সিজেনের মাসের রেশিও পেয়েছি, সালফার ডাইঅক্সাইডেও সালফার অক্সিজেনের মাসের রেশিও আমরা পেয়েছি। এর মধ্যে কমন এলিমেন্ট কোনটা আমরা দেখব? কমন এলিমেন্ট হচ্ছে অক্সিজেন, কমন এলিমেন্ট হচ্ছে অক্সিজেন। তাই অক্সিজেনকে আমরা এখন ফিক্স করছি, অক্সিজেনের মাসের প্রপোর্শনটাকে আমরা ফিক্স করছি। অক্সিজেনের মাস মানে এখানে 16 পার্ট অক্সিজেনের সঙ্গে 2 পার্ট হাইড্রোজেন অ্যাড হয়েছে, পরেরটাতে 32 পার্ট অক্সিজেনের সঙ্গে 32 পার্ট সালফার অ্যাড হয়েছে। সো যে কোনো একটাকে আমি ফিক্স করলাম, আমি এটাকে 32 তে নিয়ে চলে গেলাম। সো এখন আমি বলতে পারি 32 পার্ট অক্সিজেনের সঙ্গে 4 পার্ট হাইড্রোজেন অ্যাড হয়েছে, আর 32 পার্ট অক্সিজেনের সঙ্গে 32 পার্ট সালফার অ্যাড হয়েছে। তার মানে 32 পার্ট অক্সিজেন দু ক্ষেত্রেই রিঅ্যাক্ট করেছে।
ওয়াটার তৈরিতেও 32 পার্ট অক্সিজেন রিঅ্যাক্ট করেছে, সালফার ডাইঅক্সাইড তৈরিতেও 32 পার্ট অক্সিজেন রিঅ্যাক্ট করেছে, এন্ড ডিফারেন্ট অ্যামাউন্টের হাইড্রোজেন বা সালফার রিঅ্যাক্ট করে করসপন্ডিং কম্পাউন্ডগুলো তৈরি করেছে। এই অবস্থাতে যদি আমরা ধরে নিই হাইড্রোজেন আর সালফার রিঅ্যাক্ট করত দিয়ে H2S তৈরি করত, তাহলে H2S এ হাইড্রোজেন সালফাইডের হাইড্রোজেন আর সালফারের এক্সপেক্টেড রেশিও কত হতো? ভালো করে বুঝবে। অক্সিজেনের 32 পার্টের সঙ্গে 4 পার্ট অ্যাড হয়েছে দিয়ে ওয়াটার তৈরি হয়েছে, অক্সিজেনের 32 পার্টের সঙ্গে 32 পার্ট অ্যাড হয়েছে দিয়ে সালফার ডাইঅক্সাইড তৈরি হয়েছে। তাহলে এখন হাইড্রোজেন আর সালফার নিজেরা রিঅ্যাক্ট করলে নিশ্চয়ই 4 এবং 32 এই রেশিওতে রিঅ্যাক্ট করে যেত, কারণ দুটোই অক্সিজেনের 32 পার্টের সঙ্গে কমন। অক্সিজেনের 32 পার্টের সঙ্গে 4 পার্ট হাইড্রোজেন এবং 32 পার্টের সঙ্গেই 32 পার্ট সালফার রিঅ্যাক্ট করে বিভিন্ন কম্পাউন্ড তৈরি করেছে। তাই এখন যদি ওই বিভিন্ন এলিমেন্টগুলো নিজেদের মধ্যে অ্যাড হয়, অর্থাৎ হাইড্রোজেন এবং সালফার তারা যদি নিজেদের মধ্যে অ্যাড করে নিজেদের মধ্যে কম্বাইন্ড হয়ে কোনো কম্পাউন্ড তৈরি করতে চায়, যেহেতু তারা দুজনেই হাইড্রোজেন এবং সালফার দুজনেই একটা ফিক্সড প্রপোর্শন অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করেছে, তাই তারা নিজেদের মধ্যে রিঅ্যাক্ট করলে এক্সপেক্টেড মাস রেশিও আমরা বলতে পারি 4:32 হবে। এই অবস্থাতে হাইড্রোজেন সালফাইডের অ্যাকচুয়াল মাস রেশিও বার করি। হাইড্রোজেন হচ্ছে 1:2:32, দ্যাট ইজ 2:32। তার মানে এখন এক্সপেক্টেড রেশিও আর অ্যাকচুয়াল রেশিও বার করতে হবে, এবং সেটা যদি সিম্পল হোল নাম্বার হয় তাহলে আমরা বলবো ল অফ মাল্টিপল প্রপোর্শন ফলো হয়েছে। এক্সপেক্টেড রেশিও 4:32, actual ratio 2:32. Two is to 1, যেটা কিনা একটা সিম্পল হোল নাম্বার রেশিও। এটা কিন্তু একটা সিম্পল হোল নাম্বার রেশিও, অর্থাৎ আমরা বলতে পারি এখানে ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন জাস্টিফাইড হয়েছে। এখানে আমরা H2 and SO2 কে নিয়েছিলাম, তুমি অন্য কাপলগুলো নিয়েও ট্রাই করে দেখতে পারো। ফর এক্সাম্পল তুমি H2S আর SO2 নিয়েও করতে পারো। H2S এর মাস রেশিও বার করো হাইড্রোজেন সালফারের, SO2 এর মাস রেশিও বার করো সালফার আর অক্সিজেনের। এদের মধ্যে কমন হচ্ছে সালফার, সালফারের প্রপোর্শনটাকে ফিক্স করো, দিয়ে দেখো কোন প্রপোর্শনে হাইড্রোজেন অক্সিজেন রিঅ্যাক্ট করে ওয়াটার তৈরি করার কথা এক্সপেক্টেড। তারপরে দেখো ওয়াটারে হাইড্রোজেন অক্সিজেনের অ্যাকচুয়াল রেশিও কি আছে, এক্সপেক্টেড আর অ্যাকচুয়ালের রেশিও বার করো এবং শো করো সেটা একটা সিম্পল হোল নাম্বার রেশিও হবে। সেটা 2:1 হবেই তার কোনো মানে নেই, কিন্তু সেটা একটা সিম্পল হোল নাম্বার রেশিও হবে। যদি সেটা একটা সিম্পল হোল নাম্বার রেশিও হয় আমরা তাহলে বলবো ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন ফলো হয়েছে। আর একটা চার্ট দিয়ে দিচ্ছি, এটাও বাড়িতে ট্রাই করতে পারো। কার্বন অক্সিজেনের কার্বন ডাইঅক্সাইড কম্পাউন্ড, হাইড্রোজেন অক্সিজেনের ওয়াটার কম্পাউন্ড, কার্বন হাইড্রোজেনের মিথেন কম্পাউন্ড, এদের মধ্যে এনি টু কম্পাউন্ড সিলেক্ট করতে পারো, তাদের মাস রেশিও বার করতে পারো, কমন এলিমেন্টের মাসটাকে প্রপোর্শনটাকে ফিক্স করতে পারো, দিয়ে অন্যদের এক্সপেক্টেড মাস রেশিও বার করতে পারো, অ্যাকচুয়াল মাস রেশিওটাও বার করতে পারো। এক্সপেক্টেড আর অ্যাকচুয়ালের মাস রেশিওটাকে কনস্ট্যান্ট দেখাতে হবে, সিম্পল হোল নাম্বার রেশিও দেখাতে হবে। এটা হোমওয়ার্কে নিয়ে নাও। এক্সপেক্টেড এবং অ্যাকচুয়ালের মাস রেশিওটাকে আমাকে দেখাতে হবে হচ্ছে সিম্পল হোল নাম্বার রেশিও, দ্যাট ইজ ল অফ মাল্টিপল প্রপোর্শন রেসিপ্রোকাল প্রপোর্শন ফলো হবে। চলে যাচ্ছি আমরা লাস্ট ল। কেমিক্যাল কম্বিনেশনসের যতগুলো ল ছিল, তার মধ্যে এটা লাস্ট ল, গে-লুসাক্স ল অফ কম্বাইনিং ভলিউম। সো এখন আমরা চলে আসছি গে-লুসাক্স ল অফ কম্বাইনিং ভলিউম। লটা হচ্ছে ভলিউম রেশিও নিয়ে, কারণ হেডিং এই বলা আছে কম্বাইনিং ভলিউম। কি বলছে, যদি দুটো গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট রিঅ্যাক্ট করে, যেরকম নাইট্রোজেন এবং হাইড্রোজেন এরা দুজন হচ্ছে গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট, নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট, এরা রিঅ্যাক্ট করে অ্যামোনিয়া তৈরি করছে যেটা একটা গ্যাসিয়াস প্রোডাক্ট। তাহলে টেম্পারেচার অ্যান্ড প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার অ্যান্ড প্রেসার
এই দুটো প্যারামিটার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে রিঅ্যাক্ট্যান্ট গ্যাসগুলো যে ভলিউমের প্রপোর্শনে রিঅ্যাক্ট করবে সেটা একটা সিম্পল হোল নাম্বার রেশিও হবে। রিঅ্যাক্ট্যান্ট গ্যাসগুলো যে ভলিউমের প্রপোর্শনে রিঅ্যাক্ট করবে সেটা একটা সিম্পল হোল নাম্বার রেশিও হবে। যদি প্রোডাক্ট যেটা তৈরি হলো ওটাও সেম টেম্পারেচার এন্ড সেম প্রেসারে থাকে তাহলে প্রোডাক্টটা যদি গ্যাস হয় তাহলে সেটাও রিঅ্যাক্ট্যান্ট গ্যাসগুলোর সঙ্গে সিম্পল হোল নাম্বার রেশিও মেনটেন করবে, ভলিউমের সিম্পল হোল নাম্বার রেশিও মেনটেন করবে। এটা হচ্ছে গেলুস্যাক্স ল অফ কম্বাইনিং ভলিউম। গ্যাসগুলো যদি রিঅ্যাক্ট্যান্টগুলো যদি গ্যাস হয়, যেরকম নাইট্রোজেন হাইড্রোজেন এরা গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট, তো তাদের ভলিউমের রেশিও সিম্পল হোল নাম্বার রেশিও থাকবে। প্রোডাক্ট যেটা তৈরি হয়েছে সেটা গ্যাস নাও হতে পারতো, প্রোডাক্টটা গ্যাস নাও হতে পারতো, কিন্তু যদি প্রোডাক্টটাও গ্যাসিয়াস হয় তাহলে সেই প্রোডাক্টটাও সেম টেম্পারেচার এন্ড প্রেসারে ওই রিঅ্যাক্ট্যান্ট গ্যাসগুলোর সঙ্গে সিম্পল হোল নাম্বার রেশিও মেনটেন করবে। দিস ইজ গেলুস্যাক্স ল অফ কম্বাইনিং ভলিউম। ওকে, তো আমরা এখানে তাহলে এইভাবে আমাদের টোটাল 5টা ল এখানে শেষ হচ্ছে, কেমিক্যাল কম্বিনেশনস এর 5টা ল। চলে যাচ্ছি এবার আমরা অ্যাভোগাড্রো ল। অ্যাভোগাড্রো ল কি বলছে? অ্যাভোগাড্রো ল, অ্যাভোগাড্রো হাইপোথিসিস বা অ্যাভোগাড্রো ল। অ্যাভোগাড্রো ল এর এক্সপেরিমেন্টটা যখন বলা হচ্ছে, অ্যাভোগাড্রো হাইপোথিসিস থেকে যে অ্যাভোগাড্রো লটা আসছে, এক্সপেরিমেন্টটা যখন হচ্ছে তখন অবধি ফর্মুলা কি জিনিস সেটা ডিসকভার্ড নয়। হাইড্রোজেনের ফর্মুলা যে H2, ক্লোরিনের ফর্মুলা Cl2, এগুলো ডিসকভার্ড নয়। সো অ্যাভোগাড্রো ল এর পরে সেটা ডিসকভার্ড হবে। সো ল এর মেন বক্তব্যটা কি ছিল? অ্যাভোগাড্রো লটার মেন বক্তব্য কি ছিল? যেখানে এই পুরো এক্সপেরিমেন্টটা হচ্ছে, লটার মেন বক্তব্য ছিল যদি টেম্পারেচার প্রেসার সেম থাকে, টেম্পারেচার প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে দুটো গ্যাস তাদের ভলিউম যদি সেম হয় তাহলে তাদের মধ্যে ইকুয়াল নাম্বার অফ মলিকিউল থাকবে। সেম ভলিউম অফ গ্যাসেস contain same number of molecules। অর্থাৎ প্রথমবার অ্যাভোগাড্রো এসে মলিকুলের কনসেপ্ট দিলেন, তার আগে পর্যন্ত ডাল্টনের যে প্যারামিটারগুলো ছিল, ডাল্টনের যে থিওরি ছিল, সেখানে মলিকুলের কোনো কনসেপ্ট ছিল না। এলিমেন্টেরও স্মলেস্ট পার্টিকেলকে অ্যাটম বলা হয়েছিল, আবার কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেলকে কম্পাউন্ড অ্যাটম বলা হয়েছিল। অর্থাৎ মলিকুল বলে কোনো সেপারেট কনসেপ্ট ছিল না। এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেল সেটা হচ্ছে অ্যাটম, কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেল সেটাও হচ্ছে কি কম্পাউন্ড অ্যাটম, মলিকুল নয়, কম্পাউন্ড অ্যাটম, সবই অ্যাটম। এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেল, কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেল সবাই হচ্ছে অ্যাটম। এটাই ছিল ডাল্টনের কনসেপ্ট। প্রথমবার অ্যাভোগাড্রো এসে মলিকুলের কনসেপ্ট দিলেন। কি বললেন? যে টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট থাকলে যদি দুটো গ্যাসের ভলিউম সেম হয় তাদের মধ্যে সেম নাম্বার অফ মলিকিউল থাকবে, বা দুটো গ্যাসের মধ্যে সেম নাম্বার অফ মলিকিউল থাকলে তাদের ভলিউম সেম হবে। ভলিউম সেম তো নাম্বার অফ মলিকুল সেম। গ্যাসগুলো যাই হোক, যদি দুটো হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাসের ভলিউম নাইট্রোজেন গ্যাসের ভলিউম যদি সেম হয় তার মানে তাদের মধ্যে সেম নাম্বার অফ মলিকুল আছে। ভলিউম সেম, সো নাম্বার অফ মলিকুল সেম, টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট থাকলে। অ্যাভোগাড্রো ল, এর উপর বেস করে আমরা দেখব কেমন করে হাইড্রোজেন ক্লোরিন এদের ফর্মুলাগুলো ডিডিউস হচ্ছে। এক্সপেরিমেন্টালি দেখা গেল ওয়ার্ড ইকুয়েশন লেখা হয়েছে, কারণ তখনও অবধি ফর্মুলা ডিডিউসড নয়। এক্সপেরিমেন্টালি দেখা গেল যে 1 ভলিউম হাইড্রোজেন গ্যাসের সঙ্গে 1 ভলিউম ক্লোরিন গ্যাসের রিঅ্যাকশন হলে 2 ভলিউম হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হয়। এটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, এখানে কোনো মানে লট কিছু নেই, এটা এক্সপেরিমেন্টালি দেখা গেল যে 1 লিটারের সঙ্গে 1 লিটার রিঅ্যাকশন হলে 2 লিটার তৈরি হয়। ভলিউমের জায়গায় যে কোনো ভলিউমের ইউনিট ইউজ করা যেতে পারে। 1 লিটারের সঙ্গে 1 লিটার রিঅ্যাক্ট করলে 2 লিটার তৈরি হয়, এন্ড সো অন। সো এক্সপেরিমেন্টালি দেখা গেল, এক্সপেরিমেন্টালি কি দেখা গেল? 1 ভলিউমের সঙ্গে 1 ভলিউমের রিঅ্যাকশনে 2 ভলিউম তৈরি হচ্ছে। 1 ভলিউম প্লাস 1 ভলিউম করলে 2 ভলিউম তৈরি হচ্ছে। এটা এক্সপেরিমেন্টালি দেখা গেল। আচ্ছা, নেক্সট কি দেখা গেল? নেক্সট দেখা গেল এক্সপেরিমেন্টালি এটা দেখা গেল অ্যাভোগাড্রো ল অ্যাপ্লাই করছি এর উপরে। অ্যাভোগাড্রোস ল, অ্যাভোগাড্রো ল অ্যাপ্লাই করলে কি দেখা যাবে? অ্যাভোগাড্রো ল যদি অ্যাপ্লাই করি, বলছে সেম ভলিউম গ্যাস হলে সেম নাম্বার অফ মলিকুল থাকবে। তাহলে 1 ভলিউম হাইড্রোজেন গ্যাসে ধরলাম n মলিকুলস আছে, তাহলে 1 ভলিউম ক্লোরিন গ্যাসেও n মলিকুলসই থাকবে, এন্ড 2 ভলিউম হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসে 2n মলিকুলস থাকা উচিত।
এটা দেখতে পাওয়া গেল যে 1 ভলিউম হাইড্রোজেন গ্যাসে n মলিকুল থাকবে, 1 ভলিউম হাইড্রোজেনে n মলিকুল, 1 ভলিউম ক্লোরিন গ্যাসে n মলিকুল এন্ড 2 ভলিউম হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসে 2n নাম্বার অফ মলিকুল প্রেজেন্ট থাকবে। এটা অ্যাভোগাড্রো ল এর কনক্লুশনে আমরা এটাই বলতে পারি। সেম ভলিউম, সো সেম নাম্বার অফ মলিকুল প্রেজেন্ট থাকবে, গ্যাস যাই হোক। থ্রু আউট n দিয়ে ডিভাইড করছি, তাহলে 1 মলিকিউলের সঙ্গে 1 মলিকুলের রিঅ্যাকশন হলে 2 মলিকুলস তৈরি হচ্ছে। তাহলে যদি 1 মলিকুল অফ HCl পেতে হয়, 1 মলিকুল অফ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পেতে হয়, তাহলে কি করতে হবে? এখানে হাফ মলিকুল করতে হবে, এখানেও হাফ মলিকুল করতে হবে। অ্যাভোগাড্রো বলেছিলেন মলিকুল ডিভাইজেবল, মলিকুল অ্যাটমের মতন নয় যে অ্যাটমের মতন ইনডিভাইজেবল, মলিকুল ইজ ডিভাইজেবল। তো ক্লিয়ারলি 1 মলিকুল হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাওয়ার জন্য, ক্লিয়ারলি 1 মলিকুল অফ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাওয়ার জন্য হাফ মলিকুল ক্লোরিন এবং হাফ মলিকুল হাইড্রোজেন পাওয়া পসিবল, কারণ মলিকুলস আর ডিভাইজেবল, অ্যাটমের মতন নয় যে তারা ইনডিভাইজেবল। এটা মলিকুলের কনসেপ্ট ছিল। এক্স্যাক্টলি মলিকুলের কি কনসেপ্ট ছিল সেটাতে আসছি একটু পরে। সেটা ছিল মলিকুলের কনসেপ্ট যে 1 মলিকুল এবং সেখান থেকে 1 মলিকুল পাওয়ার জন্য হাফ মলিকুল পাওয়া যেতেই পারে, কারণ মলিকুল ডিভাইজেবল। এখন কথা হচ্ছে এই 1 মলিকুলের সোর্সটা কি? 1 মলিকুল হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের মধ্যে মিনিমাম 1 হাইড্রোজেন আছে। আমরা এটা লিখতেই পারি 1 মলিকিউল হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যদি হয়, 1 মলিকুল হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যদি হয়, তাহলে 1 মলিকুল হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসে মিনিমাম 1 হাইড্রোজেন অ্যাটম আছে এন্ড 1 ক্লোরিন অ্যাটম আছে। মিনিমাম এটা তো আছেই, আমরা বলতে পারি যে 1 মলিকুল হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যদি হয় তার মধ্যে মিনিমাম 1 হাইড্রোজেন অ্যাটম এন্ড 1 ক্লোরিন অ্যাটম, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন তো থাকবেই হাইড্রোজেন ক্লোরাইডে মিনিমাম। এবার ওই একটা হাইড্রোজেন অ্যাটমের সোর্স কি? হাফ মলিকুল অফ হাইড্রোজেন গ্যাস। একটা ক্লোরিন অ্যাটমের সোর্স কি? হাফ মলিকুল অফ ক্লোরিন গ্যাস। তাহলে আমরা বলতে পারি যে হাফ মলিকুল অফ হাইড্রোজেন গ্যাস, হাফ মলিকুল অফ হাইড্রোজেন গ্যাস, সেখান থেকেই 1 অ্যাটম অফ হাইড্রোজেনটা এলো। হাফ মলিকুল অফ হাইড্রোজেন গ্যাস থেকেই 1 হাইড্রোজেন অ্যাটম আসছে, যেটা কিনা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসে আসছে। তার মানে একটা পুরো মলিকিউলের মধ্যে, একটা পুরো মলিকিউল হাইড্রোজেন গ্যাসের মধ্যে 2 হাইড্রোজেন অ্যাটমস প্রেজেন্ট থাকবে। দ্যাট ইজ ফর্মুলা H2। সিমিলারলি হাফ মলিকিউল অফ ক্লোরিন গ্যাস, তার মধ্যে 1 ক্লোরিন অ্যাটম প্রেজেন্ট আছেই। কেন এটা কি করে বলছি? এই যে 1 মলিকুল অফ হাইড্রোজেন ক্লোরাইড, 1 মলিকুল অফ হাইড্রোজেন ক্লোরাইডে, একটা হাইড্রোজেন ক্লোরাইড মলিকুলে মিনিমাম একটা হাইড্রোজেন অ্যাটম একটা ক্লোরিন অ্যাটম থাকবেই। আর একটা হাইড্রোজেন অ্যাটমের সোর্স কি? হাফ মলিকুল অফ হাইড্রোজেন গ্যাস। একটা ক্লোরিন অ্যাটমের সোর্স কি? হাফ মলিকুল অফ ক্লোরিন গ্যাস। তাহলে একটা ফুল মলিকুলে দুটো করে অ্যাটম থাকছে। একটা ফুল মলিকুলের মধ্যে দুটো করে অ্যাটম থাকছে। তার মানে ক্লিয়ারলি এখান থেকে আমরা ফর্মুলা পেয়ে যাচ্ছি H2NCl2। এইভাবে ফার্স্ট টাইমের জন্য ফর্মুলাগুলো ডিসকভার্ড হয়েছিল যে হাইড্রোজেন গ্যাস মানে যে H2, ক্লোরিন গ্যাস মানে যে Cl2। এই পুরো ধারণাটা এসেছিল এই ধরনের এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট থেকে। এই ধারণাটা এসেছিল এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট থেকে। এখানে যদি আমরা পুরোটাকে অ্যাটম হিসেবে করতাম, অর্থাৎ স্মলেস্ট পার্টিকেল অ্যাটম নিয়ে করতাম, অ্যাভোগাড্রো যদি মলিকুলের কনসেপ্ট না দিত, তাহলে কি হতো? তাহলে দাঁড়াতো এই সমস্ত মলিকুলসের জায়গায় অ্যাটম লিখতে হতো আমাদের। অ্যাভোগাড্রো মলিকুলের কনসেপ্ট দেয়নি, তাহলে কি হতো? 1 ভলিউমের মধ্যে n অ্যাটমস অফ হাইড্রোজেন আছে, এরকম বলতাম আমরা যে 1 ভলিউমের মধ্যে n অ্যাটমস আছে, 1 ভলিউমের মধ্যে n অ্যাটমস আছে এন্ড 2 ভলিউমের মধ্যে 2n অ্যাটমস আছে, এরকম করে বলতে হতো। তাহলে 1 ভলিউমে n অ্যাটমস, 1 ভলিউমে n অ্যাটমস, 2 ভলিউমে 2n অ্যাটমস। তাহলে এগুলো সব অ্যাটমস হয়ে যেত এন্ড এখানে কি হতো? হাফ অ্যাটম, 1 অ্যাটম। তার মানে 1 কম্পাউন্ড অ্যাটম, তখন তাকে কম্পাউন্ড অ্যাটম বলতাম। 1 কম্পাউন্ড অ্যাটমের জন্য হাফ অ্যাটম লাগছে। এদিকে ডাল্টন বলছে হাফ অ্যাটম করা যাবে না। তার মানে কন্ট্রাডিকশন তৈরি হতো। মলিকুলার কনসেপ্টটা আসাতেই কন্ট্রাডিকশনটা অ্যাভয়েড হয়ে গেল, কারণ মলিকুল ডিভাইজেবল। মলিকুলার কনসেপ্ট অ্যাভোগাড্রো দিলেন মলিকুল ডিভাইজেবল, অ্যাটম ডিভাইজেবল নয়। তো সামহাও যদি এই কনসেপ্টটাই অ্যাটমের থ্রু দিয়ে হতো, এখানে হাফ অ্যাটম থেকে 1 অ্যাটম পাওয়া যেত, 1 কম্পাউন্ড অ্যাটম পাওয়া যেত। হাফ অ্যাটমের কনসেপ্টটাই ইনভ্যালিড হয়ে যেত ডাল্টনের থিওরি অনুযায়ী।
তাহলে ডাল্টনের থিওরি হাফ অ্যাটম কনসেপ্টকে ডিসকার্ড করতে, কারণ অ্যাটম ডিভাইজেবল নয়, তখনই কন্ট্রাডিকশন তৈরি হতো এবং ফার্দার প্রসেস করা যেত না। তাই অ্যাভোগাড্রো বললেন অ্যাটম স্মলেস্ট পার্টিকেল, নো ডাউট, কিন্তু মলিকুল আলাদা একটা কনসেপ্ট। কম্পাউন্ডের জন্য অ্যাটম হয় না, কম্পাউন্ডের জন্য মলিকুল হয়। সো এখন আমরা দেখে নেব কুইকলি অ্যাটম আর মলিকুলের মধ্যে এক্স্যাক্টলি কি ডিফারেন্স থাকছে, বা অ্যাটম কাকে বলছে, মলিকুল কাকে বলা হচ্ছে। সো দেখা যাক অ্যাটম আর মলিকুলের 4টে পয়েন্টের উপর বেস করে দেখব কি কি ডিফারেন্স থাকছে। অ্যাটম হচ্ছে ট্রুলি স্মলেস্ট পার্টিকেল। অ্যাটম কারা? অ্যাটম হচ্ছে ট্রুলি স্মলেস্ট পার্টিকেল। সত্যি সত্যি যে স্মলেস্ট পার্টিকেল তাকে বলা হচ্ছে অ্যাটম। সত্যি সত্যি যে স্মলেস্ট পার্টিকেল সে হচ্ছে অ্যাটম। একদম কোন একটা সাবস্টেন্সের ট্রুলি স্মলেস্ট পার্টিকেল, যদি সাবস্টেন্স ধরি, একটা ফ্লোচার্ট যদি বানাই আমরা, সাবস্টেন্স এর মধ্যে ট্রুলি স্মলেস্ট পার্টিকেলটা কোনটা? ট্রুলি স্মলেস্ট পার্টিকেল সেটা হচ্ছে অ্যাটম। বাট এই অ্যাটমদের একটা প্রবলেম আছে, তারা ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে না। একজন ইন্ডিভিজুয়াল অ্যাটম ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে না। একজন ইন্ডিভিজুয়াল অ্যাটম ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে না। তাই অ্যাটমগুলো কি করে? অ্যাটমগুলো স্মলেস্ট একটা গ্রুপ তৈরি করে। দুটো তিনটে অ্যাটম মিলে কম্বাইন করে একটা স্মলেস্ট গ্রুপ ফর্ম করে। দুটো তিনটে অ্যাটম কম্বাইন করে একটা স্মলেস্ট গ্রুপ তৈরি করে। ওই গ্রুপটা যখন তৈরি হয় ওটা সেম অ্যাটমের নিয়ে তৈরি হতে পারে, ওটা ডিফারেন্ট অ্যাটম নিয়ে তৈরি হতে পারে। ওই গ্রুপটাকেই বলা হয় মলিকিউল। এখন এই মলিকিউল যেটা, এটা সেম অ্যাটম নিয়েও তৈরি হতে পারে, সেম অ্যাটমস কম্বাইন করে গ্রুপ তৈরি করেছে, বা ডিফারেন্ট অ্যাটম কম্বাইন করেও গ্রুপ তৈরি করতে পারে, আলাদা আলাদা অ্যাটমস কম্বাইন করেও গ্রুপ তৈরি করতে পারে। যেভাবেই গ্রুপটা তৈরি হোক না কেন ওটা মলিকিউল যার ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে। যার ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে, অর্থাৎ পুরো ফ্লোচার্টটা ফলো করো। সাবস্টেন্সের মধ্যে ট্রুলি স্মলেস্ট পার্টিকেল কে অ্যাটম। অ্যাটমের ইন্ডিভিজুয়াল অবস্থাতে ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স পাওয়া যাচ্ছে না, সেই জন্য অ্যাটমগুলো স্মলেস্ট গ্রুপ ফরমেশন করছে। এই স্মলেস্ট গ্রুপ ফরমেশনটাকেই বলা হচ্ছে মলিকিউল। বাট এই গ্রুপ ফরমেশনটা দুরকম ভাবে হতে পারে, সেম অ্যাটম নিয়ে গ্রুপ ফরমেশন, ডিফারেন্ট অ্যাটম নিয়ে গ্রুপ ফরমেশন। সেম অ্যাটম নিয়ে গ্রুপ ফরমেশন হলে তাকে আমরা বলি এলিমেন্ট, সেই মলিকুলকে বলি আমরা এলিমেন্ট। আর ডিফারেন্ট অ্যাটম নিয়ে গ্রুপ ফরমেশন হলে সেই গ্রুপকে আমরা বলি, সেই মলিকুলকে আমরা বলে থাকি কম্পাউন্ড। এইভাবে আমরা এলিমেন্ট আর কম্পাউন্ডের ধারণাও পেয়ে গেলাম যে সেম অ্যাটম নিয়ে যদি গ্রুপ ফর্ম করছে, অ্যাটমগুলো এক্সিস্ট করার জন্য ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারছে না একলা, তাই এক্সিস্ট করার জন্য স্মলেস্ট গ্রুপ ফর্ম করছে, তাকে বলছি মলিকুল। যে মলিকুলগুলো ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে যাচ্ছে, এই মলিকুলগুলো সেম অ্যাটম নিয়ে কম্বাইন হতে পারে, তাকে বলি আমরা এলিমেন্ট। এগুলো ডিফারেন্ট অ্যাটম নিয়ে কম্বাইন হতে পারে, তখন তাকে আমরা বলে থাকি কম্পাউন্ড। তাই কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেল অ্যাটম নয়, কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেল মলিকিউল। কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেল মলিকিউল, বাট এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেল সেটা হচ্ছে অ্যাটম। তাই এলিমেন্টগুলো স্মলেস্ট পার্টিকেল অ্যাটম, বাট কম্পাউন্ডের জন্য স্মলেস্ট পার্টিকেল হচ্ছে মলিকিউল, যেটা ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারছে। তাহলে ফার্স্ট দুটো পয়েন্ট ক্লিয়ার। কে স্মলেস্ট ক্লিয়ার, অ্যাটম হচ্ছে ট্রুলি স্মলেস্ট, বাট মলিকিউল ট্রুলি স্মলেস্ট নয়, বাট ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারবে। এই রেসপেক্টে স্মলেস্ট ইউনিটটা হচ্ছে মলিকিউল। অ্যাটম হচ্ছে ট্রুলি স্মলেস্ট অফ পার্টিকেল অফ সাবস্টেন্স, কিন্তু ওর ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই, তাই ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারবে এরকম স্মলেস্ট পার্টিকেলটা হচ্ছে মলিকিউল। তার মানে মলিকুলের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে, বাট অ্যাটমের সেটা নেই। কেমিক্যাল রিঅ্যাকশনে আগেই বলেছি মলিকুলগুলো পার্টিসিপেট করে না, মলিকুলগুলো আসে, মলিকুলের মাঝের বন্ড ব্রেক হয়, অ্যাটম তৈরি হয়, অ্যাটমগুলো কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে থাকে, যেটা আগেই ডাল্টনের সময়তেও বলা হয়েছিল। অর্থাৎ মলিকিউলসটা আসে রিঅ্যাকশন করার জন্য, বাট তাদের মাঝখানের বন্ড আগে ব্রেক হয়, বন্ড ব্রেক হয়ে অ্যাটমস ফরমেশন হয়, এন্ড অ্যাটমসরা কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। তাই বলা হয় অ্যাটমদেরকেই ইউনিট অফ কেমিক্যাল রিঅ্যাকশন। আর এলিমেন্ট আর কম্পাউন্ডের আইডিয়াটাও এখান থেকে আমাদের ক্লিয়ার হয়ে গেল, এলিমেন্ট কোনটা, কম্পাউন্ড কোনটা।
সেম অ্যাটম কম্বাইন করেছে, ইন্ডিভিজুয়াল অ্যাটম এক্সিস্ট করতে পারছে না, তাই সেম অ্যাটম কম্বাইন করে মলিকিউল তৈরি করলে এলিমেন্ট তৈরি হচ্ছে। ইন্ডিভিজুয়াল অ্যাটম এক্সিস্ট করতে পারছে না, ডিফারেন্ট অ্যাটম যদি কম্বাইন করে মলিকিউল তৈরি করে তখন কম্পাউন্ড তৈরি হচ্ছে। এটা হচ্ছে এলিমেন্ট এন্ড কম্পাউন্ডের ধারণা অ্যালং উইথ অ্যাটম এন্ড মলিকিউল। অ্যাটম মলিকিউলের ধারণা আলাদা, এলিমেন্ট এন্ড কম্পাউন্ডের ধারণা আলাদা। পুরোটা আমরা এই ফ্লো চার্টের থ্রু দিয়ে ক্লিয়ারলি বুঝতে পারছি। আমরা একটা এক্সাম্পলের থ্রু দিয়ে ফ্লো চার্টটাকে আরেকটু ক্ল্যারিফাই করে নিই। খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল হতে চলেছে। ধরলাম অক্সিজেন একটা গ্যাস, একটা গ্যাসিয়াস সাবস্টেন্স, এদিকে আবার হাইড্রোজেন একটা গ্যাসিয়াস সাবস্টেন্স। অক্সিজেন গ্যাসটা এই সাবস্টেন্সের ট্রুলি স্মলেস্ট পার্টিকেলটা কোনটা তাহলে? ট্রুলি স্মলেস্ট পার্টিকেল হচ্ছে অক্সিজেন অ্যাটম। এই অক্সিজেন অ্যাটমের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই। ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি এক্সিস্ট করতে পারে না, ইন্ডিভিজুয়ালি এক্সিস্ট করতে পারে না। তাই অক্সিজেন অ্যাটমগুলো কি করতে পারে? অক্সিজেন অ্যাটমগুলো মলিকিউল ফর্ম করতে পারে, স্মলেস্ট গ্রুপ। অক্সিজেন অ্যাটমগুলো স্মলেস্ট গ্রুপ ফর্ম করতে পারে, দিয়ে মলিকিউল ফর্ম করতে পারে। এই মলিকিউল দুই রকম ভাবে তৈরি হতে পারে। সেম অ্যাটম কম্বাইন করতে পারে, তাহলে তৈরি হবে অক্সিজেন এলিমেন্ট। O2 এলিমেন্টটা তৈরি হলো, সেম অ্যাটম কম্বাইন করেছে, সেম অ্যাটম কম্বাইন করাতে অক্সিজেন এলিমেন্ট তৈরি হয়েছে। কিন্তু ডিফারেন্ট অ্যাটমও কম্বাইন করতে পারতো, ডিফারেন্ট অ্যাটম গুলো কম্বাইন করতে পারতো, তাহলে কি তৈরি হতো? তাহলে তৈরি হতো হচ্ছে ওয়াটার, যেটা কিনা একটা কম্পাউন্ডের মলিকিউল। সেম অ্যাটম কম্বাইন করলে এলিমেন্টের মলিকিউল তৈরি হতো, ডিফারেন্ট অ্যাটম কম্বাইন করাতে কম্পাউন্ডের মলিকিউল তৈরি হয়েছে। যেটাই তৈরি হয়েছে না কেন তার ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে। তার ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স কিন্তু পসিবল। এলিমেন্টের মলিকিউলেরও পসিবল, কম্পাউন্ডের মলিকিউলটারও ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স পসিবল। আমরা এখন এই সেম ফ্লোচার্টটা হাইড্রোজেন গ্যাসের থ্রু দিয়েও ফলো করার চেষ্টা করছি। হাইড্রোজেন গ্যাস আর একটা গ্যাসিয়াস সাবস্টেন্স, এরও স্মলেস্ট পার্টিকেল কি? ট্রুলি স্মলেস্ট পার্টিকেল হাইড্রোজেন অ্যাটম। ট্রুলি স্মলেস্ট পার্টিকেল হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই, তাই ইন্ডিভিজুয়াল হাইড্রোজেন অ্যাটম তার নো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স কিন্তু নেই একটা ইন্ডিভিজুয়াল হাইড্রোজেন অ্যাটমের, তাই তারা কি করছে? গ্রুপ ফর্ম করছে, স্মলেস্ট গ্রুপ ফর্ম করছে। যে গ্রুপটাকে কিসের গ্রুপ? যে গ্রুপটাকে আমরা বলছি মলিকিউল, গ্রুপ ফর্ম করছে মলিকিউল। এই মলিকিউল দুই রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে সেম ওয়েতে ডিফারেন্ট অ্যাটম কম্বাইন করে মলিকিউল বানাতে পারে, তখন ওয়াটার মলিকিউল তৈরি হবে। কিন্তু যদি সেম অ্যাটম কম্বাইন করে মলিকিউল বানায়, সেম অ্যাটম কম্বাইন করে মলিকিউল বানায়, তখন বলবো এলিমেন্ট তৈরি হয়েছে। ক্লিয়ার নিশ্চয়ই এখন ফ্লোচার্টটা, দুটো ফ্লোচার্ট কেমন ভাবে এই জোনে কম্বাইন করেছে। এই জোনটাতে দুটো ফ্লোচার্টই কম্বাইন করে গেছে। এই জোনটা এখানে দুটো ফ্লোচার্টই দেখো কম্বাইন করেছে, অর্থাৎ অক্সিজেন গ্যাসের ট্রুলি স্মলেস্ট অক্সিজেন অ্যাটম যার ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই, তো অক্সিজেন অ্যাটম গুলো কম্বাইন করছে, কম্বাইন করে স্মলেস্ট গ্রুপ তৈরি করছে। সেম অ্যাটম কম্বাইন করে গ্রুপটা তৈরি করলে এলিমেন্ট তৈরি হচ্ছে, ডিফারেন্ট অ্যাটম কম্বাইন করে গ্রুপ তৈরি করলে কম্পাউন্ডের মলিকিউল তৈরি হচ্ছিল যাদের কিনা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে। একইভাবে হাইড্রোজেন তার ট্রুলি স্মলেস্ট পার্টিকেলটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম, ট্রুলি স্মলেস্ট পার্টিকেলটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম, বাট এই হাইড্রোজেন অ্যাটমের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই, তাই এগেন গ্রুপ বানাচ্ছে। গ্রুপটা সেম অ্যাটম কম্বাইন করে বানাতে পারতো, তাহলে হাইড্রোজেন এলিমেন্ট পেতাম, এলিমেন্টের মলিকিউল পেতাম, H2 গ্যাস। কিন্তু ডিফারেন্ট অ্যাটম কম্বাইন করে হাইড্রোজেন অক্সিজেন ডিফারেন্ট অ্যাটম কম্বাইন করে যদি গ্রুপ বানায়, তখন আমরা বলছি মলিকিউল পাচ্ছি, কম্পাউন্ডের মলিকিউল পাচ্ছি। So this is the whole idea of Amedeo Avogadro, যে অ্যাটম ডিফারেন্ট, মলিকিউল ডিফারেন্ট। ডাল্টন এই
কম্পাউন্ড গুলোকেও বলেছিল কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেল অ্যাটম, কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেল মলিকিউল। মলিকিউল থেকে বন্ড ব্রেক করে গেলেই আর কম্পাউন্ড থাকে না, তাই মলিকিউল থেকে যখন অ্যাটমে যাব, মলিকিউল থেকে আরো বন্ড ব্রেক করতে করতে যদি অ্যাটমে পৌঁছায় সে আর কম্পাউন্ডে নেই, তাই কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেল কিন্তু মলিকিউল, whereas এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেল অ্যাটম। মনে রাখতে হবে কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেল মলিকিউল, কম্পাউন্ডের জন্য স্মলেস্ট পার্টিকেল মলিকিউল, কিন্তু এলিমেন্টের জন্য স্মলেস্ট পার্টিকেল অ্যাটম। অ্যাটম গুলো কম্বাইন হয়ে হয়ে এলিমেন্ট তৈরি করছে। এলিমেন্টের জন্য স্মলেস্ট পার্টিকেল অ্যাটম আর কম্পাউন্ডের জন্য স্মলেস্ট পার্টিকেল মলিকিউল। মলিকিউল এলিমেন্টের হতে পারে, মলিকিউল কম্পাউন্ডের হতে পারে, কিন্তু মলিকিউল এলিমেন্টের হতে পারে, কম্পাউন্ডের হতে পারে, কিন্তু অ্যাটম কেবলমাত্রই এলিমেন্টের। অ্যাটম কেবলমাত্রই এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেল। মলিকিউল সেটা এলিমেন্টের হতে পারে, এলিমেন্টাল মলিকিউল, সেম সেম অ্যাটম কম্বাইন করেছে, এলিমেন্টাল মলিকিউল। মলিকিউল সেটা ডিফারেন্ট অ্যাটম নিয়েও তৈরি হতে পারে, ডিফারেন্ট অ্যাটম নিয়ে যদি মলিকিউল তৈরি হয় তখন থেকে আমরা বলবো কম্পাউন্ডের মলিকিউল। সো মলিকিউল কিন্তু এলিমেন্টের হতে পারে, কম্পাউন্ডের হতে পারে, সেম সেম অ্যাটম, সো এলিমেন্টার মলিকিউল, ডিফারেন্ট অ্যাটম, সো কম্পাউন্ডের মলিকিউল। কিন্তু অ্যাটম অলওয়েজ এলিমেন্টারি হয়, এলিমেন্টারি স্মলেস্ট পার্টিকেল কিন্তু অলওয়েজ অ্যাটম। তো আমরা আজকে এখানে ক্লাসটা শেষ করছি, যেখানে আমরা কমপ্লিটলি আমাদের অ্যাভোগাড্রোর অ্যাটম মলিকুলার টোটাল ডিফারেন্সিয়েশনটা দেখে নিলাম। নেক্সট ক্লাসে আমরা অ্যাটমিক ওয়েট, মলিকুলার ওয়েট এবং সেখান থেকে ফার্দার মোল কনসেপ্ট এই জোনটাতে ফোকাস করব। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আজকের ক্লাসে যা যা থাকছে সেই পুরো ব্যাপারটা কিন্তু ভালো করে পড়ে রেডি করে ফেলো। চলো টাটা।